ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ একদিনের হামলায় ১৯ জন নিহত। রাশিয়াকে রক্তপাত বন্ধ করতে বলছে যুক্তরাজ্য। অবশেষে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আধিপত্যবাদ যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইসরায়েল বিরোধী অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব দেশ। পারমাণবিক অস্ত্র নিয়ে ৫,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাকে বার্তা দিল ভারত। এবং সর্বশেষ থাকবে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল মস্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেনের রাজধানী কিয়েভে বড়সড় হামলা চালিয়েছে মস্কো। রাশিয়াকে রক্তপাত বন্ধ করতে বলছে যুক্তরাজ্য। কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় ১৯ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৪ জন শিশু। এছাড়া আরও বহু মানুষ হতাহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার হামলায় একটি ইউক্রেনীয় যুদ্ধজাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে অন্তত একজন নাবিক নিহত হয়েছেন। হামলার ফলে ইউক্রেনের রাজধানী একাধিক আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সংস্থা, ব্রিটিশ কাউন্সিলের ভবন, আজারবাইজানি দূতাবাস এবং একটি তুর্কি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স পোস্টে লিখেছেন, পুতিন শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করছে, শান্তির আশা ধ্বংস করছে। এই রক্তপাত অবিলম্বে বন্ধ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, গত রাতের হামলা রাশিয়ার শান্তির ধারা, ভীতি ও বর্বরতা। জার্মান চ্যান্সেলর মন্তব্য করেছেন, রাশিয়া গত রাতেও তার প্রকৃত চেহারা দেখিয়ে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বৃহত্তম হামলাকে নিন্দা জানিয়ে নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। কিয়েভের মেয়র শুক্রবার শোকের দিন ঘোষণা করেছেন। হামলার পর যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এবং রাশিয়ার ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি তলব করা হয়েছে। যুক্তরাজ্য পররাষ্ট্র দফতর সতর্ক করেছে, আরও হামলা হলে এটি ব্রিটিশ ও ইউরোপীয় ঐক্য আরও বৃদ্ধি করবে। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোয় ২০১৫ সালের চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রতিক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এই পদক্ষেপে সক্রিয় হবে তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম, যার ফলে ৩০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা আবার কার্যকর হতে পারে। বৃহস্পতিবার ২৮ আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে বিবিসি। চুক্তির ৩ পক্ষ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি E3 2 সপ্তাহ আগে সতর্ক করেছিল যে ইরান যদি আগস্টের শেষে কূটনীতিক সমাধানে রাজি না হয় তবে তারা এই প্রতিক্রিয়া শুরু করবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা জুন থেকে স্থগিত রয়েছে, যখন মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় এবং ইরান জাতিসংঘে সমর্থিত পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। ২০১৫ সালের চুক্তির মধ্যেই স্ন্যাপব্যাক ধারা রাখা হয়েছিল। এতে বলা হয়েছে, কোনো পক্ষ যদি মনে করে ইরান তার অঙ্গীকার ভঙ্গ করছে, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্ভব হবে। E3 নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে জাতিসংঘের জানিয়ে দিয়েছে, ইরানের অঙ্গীকার ভঙ্গ স্পষ্ট ও উদ্দেশ্যমূলক। তারা অভিযোগ করেছে, ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, যা সামরিক গ্রেডের কাছাকাছি। এর কোনো বেসামরিক ব্যাখ্যা নেই এবং এটি আন্তর্জাতিক ও শান্তি নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি। পরবর্তী ৩০ দিন তারা ইরানের সঙ্গে কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরান সতর্ক করেছে, স্ন্যাপব্যাক চালু হলে তারা প্রতিক্রিয়া হবে ভিন্ন। ২০১৫ সালে জাতিসংঘ সমর্থিত চুক্তির অধীনে ইরানের উপর বছরের পর বছর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয়। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে চুক্তি থেকে একতরফা বের হয়ে যান। এই নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন। এর জবাবে ইরানও তার কর্মসূচি বাড়িয়ে দেয়। পাশ্চাত্য শক্তি ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ কিনা তা তারা নিশ্চিত নয়। তবে ইরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র বেসামরিক এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।
আধিপত্যবাদ যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইসরায়েল বিরোধী অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব দেশ। ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্যদের মধ্যে 14টি দেশ। গাজায় দুর্ভিক্ষের জন্য সরাসরি তেল আবিবকে দায়ী করে বিবৃতি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন সহ অন্যরা। বৈঠকে উপত্যকার অনাহারের পরিস্থিতি নিয়ে বাক বিতণ্ডায় জড়িয়েছেন ইসরায়েল ও আলজেরিয়ার প্রধান প্রতিনিধি দল। কেবল যুক্তরাষ্ট্রই বরাবরের মতো পক্ষ নিয়েছে ইসরায়েলের। বুধবার গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি তুলে ধরতে অভুক্ত অপুষ্টিতে ভুগা ফিলিস্তিনি শিশুদের ছবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তুলে ধরেন আলজেরিয়ার প্রতিনিধি। নিজের 13 বছর বয়সী ছেলের কাছে লেখা ইসরায়েলি আগ্রাসনে নিহত সাংবাদিক মরিয়ম আবু গাদ্দার আবেগঘন চিঠিও পড়ে শোনান তিনি। যদিও আলজেরিয়ার প্রতিনিধি তথ্য উপাত্তকে মিথ্যা দাবি করেছে ইসরায়েলি প্রতিনিধি। তিনি বলেছেন, অপুষ্টি নয় বরং অন্য কোনো রোগে মৃত্যু হয়েছে ফিলিস্তিনি শিশুদের। পাল্টাপাল্টি মন্তব্যে বাকবিতণ্ডায় জড়িয়েছে দুই দেশের প্রতিনিধি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ড্যানন বলেছেন, আমি আপনাকে পরামর্শ দেব, কিছু দেখানোর আগে ঘটনাগুলো যাচাই করে নিন। যেগুলো দেখিয়েছেন সেই নামগুলো যাচাই করেছি আমরা। আপনার সঙ্গে আলাদা দেখা করতে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলবো, তবে এসব শিশুর সঙ্গে অপুষ্টির কোনো সম্পর্ক নেই। পাল্টা জবাবে আলজেরিয়ার প্রতিনিধি ওমর বেন্ডা জামা বলেছেন, জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে এই ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ রিপোর্ট এসব ঘটনা স্পষ্ট উল্লেখ করেছে। এদিনের বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 14 দেশই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যৌথ বিবৃতিতে তারা সরাসরি অভিযোগ করেছে, গাজায় দুর্ভিক্ষ মানবসৃষ্ট এবং তা তেল আবিবের তৈরি। ব্রিটিশ প্রতিনিধি বারবার ওয়ার্ল্ড বলেন, আধুনিক ইতিহাসে মধ্যপ্রাচ্যের প্রথমবারের মতো দুর্ভিক্ষ রেকর্ড করা হয়েছে। পুরোটাই মানবসৃষ্ট। গাজার সীমান্তে খাবারের ট্রাক অপেক্ষা করছে, অথচ শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র বারবারের মতোই পক্ষ নিয়েছে বন্ধু ইসরায়েলের। গাজায় দুর্ভিক্ষ ইস্যুতে আইসিপির প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির প্রতিনিধি। মার্কিন প্রতিনিধি ডরোথি শিয়া বলেছেন, আমরা স্বীকার করি গাজায় ক্ষুধা একটি বাস্তব সমস্যা। উল্লেখযোগ্য মানবিক চাহিদা পূরণ করা আবশ্যক এবং তা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। তবে দুর্ভাগ্যবশত আইপিসির সাম্প্রতিক প্রতিবেদনটি সঠিক নয়। প্রসঙ্গগত ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় নেতানিয়াহু প্রশাসনকে সমালোচনার বিদ্ধ করেছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি তুলেছেন তারা। পারমাণবিক অস্ত্র নিয়ে 5000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে কাকে বার্তা দিল ভারত। সম্প্রতি ভারত সফলভাবে অগ্নি 5 নামের একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা ওডিশার বঙ্গোপসাগর উপকূলে একটি পরীক্ষামূলক কেন্দ্র থেকে নিক্ষেপ করা হয়। সংস্কৃত ভাষায় অগ্নি শব্দের অর্থ হলো আগুন। অগ্নি 5 ক্ষেপণাস্ত্রটি দৈর্ঘ্য 17.5 মিটার, ওজন 50,000 কেজি এবং এটি 1000 কেজির বেশি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম। 5000 কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি ঘন্টায় প্রায় 3000 কিলোমিটার বেগে গতি তুলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম অগ্নি 5। এর এক সপ্তাহ আগে পাকিস্তান তাদের নতুন সেনা রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছিল। ইসলামাবাদ দাবি করেছে এটি ভারতের সঙ্গে গত মে মাসে হওয়া 4 দিনের সংঘর্ষে প্রতিপক্ষের প্রদর্শিত সামরিক দুর্বলতা মোকাবেলার কৌশল। তবে বিশেষজ্ঞদের মতে ভারতের সাম্প্রতিক অগ্নি 5 পরীক্ষা পাকিস্তানের জন্য ততটা বার্তা নয়, বরং প্রতিবেশী চীনের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। অগ্নি 5 এর পাল্লায় পুরো এশিয়ার বড় অংশ, যার মধ্যে চীনের উত্তরাঞ্চল রয়েছে, এমনকি ইউরোপের কিছু অঞ্চলও এসে যায়। 2012 সালের পর এটি ক্ষেপণাস্ত্রটির 10ম পরীক্ষা এবং গত বছরের মার্চের পর প্রথম। বিশ্লেষকদের মতে এর সময়টিও তাৎপর্যপূর্ণ ছিল। পরীক্ষাটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফরের ঠিক আগের অনুষ্ঠিত হয়েছে। 4 বছর ধরে চলা সীমান্ত উত্তেজনার পর এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়ন করার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক শুল্ক যুদ্ধ ভারত চীন
সম্পর্কের এই নরম ভাবকে ত্বরান্বিত করেছে। বুধবার যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% করেছে। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে বিরোধের মধ্যেই তবুও সম্পর্কের এই অস্থায়ী উন্নতির পরও ভারত এখনও চীনকেই তার প্রধান হুমকি মনে করে। বিশ্লেষকদের মতে ভারতের মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত চীনকেই লক্ষ্য করে সাজানো। কৃষ্ণ সাগরে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল মস্কো। নৌ ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, বিস্ফোরণ নামে যুদ্ধজাহাজটি দাবুনে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের বিভিন্ন সংবাদ মাধ্যম যুদ্ধজাহাজে হামলার কথা বলা হয়েছে, তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটোনোচুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু ক্রু নিখোঁজ আছেন, তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম ইউক্রেনীয় ফর্মকে তিনি বলেছেন, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। রাশিয়া প্রথমবারের মতো নৌ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোনো জাহাজ হামলা চালালো। সিম্ফেরোপল একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ। এটি প্রজেক্ট লাগুনার একটি জাহাজ। যুদ্ধজাহাজটি রেডিও ইলেকট্রনিক্স গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে 502 ট্রলার প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছিল। 2019 সালে জাহাজটি সমুদ্রের পানিতে নামে, তবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয় 2021 সালে। জাহাজটির মূল কাজ হল গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা।